সুপ্রিয় শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। শুরু করছি মিথুবরীর লেখা অনুগল্প মিনিস্টার তাকবির দেওয়ান। মাইকে ঘোষিত নামটি ভেসে উঠেছে জনসমাবেশে। এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। মুহূর্তেই সকলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। চারপাশে জুড়ে উচ্ছ্বসিত হাসি আর হাততালির ঢেউ। প্রত্যেকটি চোখ স্থির হয়ে রইল মঞ্চের দিকে। বিপুল ভোটে জয়ী হওয়ার পর এটাই তাকবির দেওয়ানের প্রথম প্রকাশ্য আগমন। সব প্রেস কনফারেন্স বাতিল করে আজ সরাসরি সাধারণ জনগণের সাথে দেখা করতে এসেছে মানবতার ফেরিওয়ালা, গরিবের বন্ধু তাকবির দেওয়ান। তার এই উপস্থিতি যেন বাতাসে এক অদৃশ্য উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সবশেষে ব্যাকুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশাল মাঠের কেন্দ্রমঞ্চে পা রাখলেন শ্যামবর্ণের তাকবির দেওয়ান। বরাবরের মতোই গায়ে সফেদ রঙা পাঞ্জাবি, গলায় কালো শাল আর ঠোঁটের কোণে সেই চিরচেনা অমায়িক হাসি। তার দু দেহরক্ষী বিয়ান আর রেয়ান ঢালের ওপর পায়ে দাঁড়িয়ে আছে। তার উপস্থিতিতে মুহূর্তেই সাংবাদিকের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল একের পর এক। উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ল জনতার ভিড়ে। হাজারো চোখ একসাথে নিবদ্ধ হলো মঞ্চের দিকে। অতৃপ্ত হৃদয়গুলো যেন হঠাৎ এক পলসা শীতল বাতাসে ভরে উঠল যখন মাইক ভেসে এলো পেশাদার বলিষ্ঠ কণ্ঠস্বর, "আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন তো?" সেই আহ্বান আর প্রাসঙ্গে যেন সকলের অন্তর ভিজে উঠল। অশান্ত মন শান্ত করা ঝিরঝির বাতাস ছুঁয়ে গেল ভিড়ের গা। সকলে দাঁড়িয়ে একমত জবাব দিল। সম্পূর্ণ স্থান কেঁপে উঠল। তা দেখে মৃদু হাসি এলো মিনিস্টার তাকবির দেওয়ানের মুখে। তিনি বিজ্ঞ দৃষ্টিতে উপস্থিতদের একে একে দেখে কণ্ঠ খুললেন, বলতে শুরু করলেন, "আমি আপনার ঘরের ছেলে নাও হতে পারি, তবে আমি মাটির ছেলে। আপনারা যেমন মাটি তেমনই আমিও। রব্বুল আলামিন যেই কারণে আমাদের সৃষ্টি করেছেন, ঠিক সেই কারণে আমাকে সৃষ্টি করেছেন। আমাদের সর্বোচ্চ পরিচয় হলো মানবতা। সৃষ্টির শ্রেষ্ঠ সত্তা মানুষ, আর মানুষের ধর্ম হলো মানুষের পাশে থাকা, জনগণের সেবা করা। আজ থেকে আমরা শুধু একটাই লক্ষ্য, আপনাদের পাশে থাকা আর আপনাদের সেবা করা। আমি তাকবির দেওয়ান আজ আপনাদের আশ্বাস দিচ্ছি, আপনাদের যখনই প্রয়োজন হবে আমাকে পাশে পাবেন। আমার দায়িত্বে আমি সর্বদা তটস্থ থাকব এবং আমার জনগণের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।" মাইকে উচ্চারিত বজ্র কণ্ঠের ভাষণ রোদের তপ্ততার সাথে মিলিয়ে যেতেই চারিদিক ভরে উঠল অশ্রুসিক্ত চোখ আর হাততালির সমাবেশ স্রোতে। প্রত্যেকের ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত পূর্ণতার আভাস। তালির ঢেউ স্থিমিত হতেই পেছন থেকে একদল তরুণ বাংলাদেশের পতাকা উঁচিয়ে বজ্রকণ্ঠে স্লোগান দিতে শুরু করলো। কেউ কারো হাতে উঠে, কেউ কারোর হাত উঁচুতে তুলে একই স্লোগানে প্রতিধ্বনিত ছড়িয়ে দিল। চারদিক যেন রণক্ষেত্রের মতো কেঁপে উঠতে জনতার উদ্দাম উল্লাসে। তাদের উল্লাস দেখে তাকবির দেওয়ান মাথা নাড়িয়ে হালকা হেসে নিলেন। তারপর রাজকীয় অভ্যর্থনার জন্য রাখা চেয়ারটিতে বসতেই পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। শুরু হলো সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব। দীর্ঘ রাজনৈতিক আলাপ আলোচনা শেষে হঠাৎ এক সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুঁড়ে নিলেন, "মিনিস্টার সাহেব, বয়স তো অনেক হলো, এবার বিয়ের সংবাদ নিশ্চয়ই আশা রাখা যায়?" জনসম্মুখে এহেন প্রশ্নে থমকে খানিকটা অপ্রস্তুত হলেও খুব দ্রুত নিজেকে সামনে নিল তাকবির দেওয়ান। নির্বিকার কণ্ঠে বললেন, "ইনশাল্লাহ।" তার সংক্ষিপ্ত উত্তরে কৌতূহলের ঢেউ বয়ে গেল ভিড়ের মধ্যে। উৎসুক চোখে একে অপরের দিকে চাওয়াচাই করছে। সাংবাদিকরাও যেন সুযোগ খুঁজে পেলেন, একজন সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, "মানে কি মিনিস্টার তাকবির দেওয়ান, জীবনে ইতিমধ্যে কেউ আছে?" তাকবির দেওয়ান আসন সোজা করে বসলেন। তিনি উত্তর দেওয়ার আগেই আরেকজন তড়িঘড়ি করে বললেন, "পছন্দের কেউ আছে তাহলে?" তাকবির নীরব, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে চোরা হাসি। সাংবাদিকরা সেই নীরবতাকেই সম্মতি ভেবে আরও এগিয়ে এলেন। আরেকজন জানতে চাইলেন, "সে দেখতে কেমন?" আবার তিনি চুপ রইলেন। তবে এবার হাসি ভাজে যেন অন্যরকম এক ঝিলিক। চোখে দুটো বন্ধ করতেই তার মনস্পটে ভেসে উঠল এক পরিচিত অবয়ব। মুহূর্তেই অধরে দোলা দিল হালকা আর চলন, প্রায় আনমনা ভঙ্গিতে হঠাৎ করে বলে উঠলেন, "সে দেখতে চাঁদের মতো সুন্দর, তবে দাগহীন।" তাজওয়ার দিওয়ান বসার ঘরে জুড়ে
অস্থির চিত্তে পায়চারি করছেন। টিভিতে নিউজ লাইভে তাকবীরের বলা কথাগুলো শোনার পর থেকে স্থির হতে পারছেন না। বয়সের ভারে ঝুলে পড়া কপালের গভীর চিন্তার ভাঁজ। অপেক্ষা করছেন কখন তাকবীর ফিরবে। নানান প্রশ্ন সুরে মতো বিবর্ণ করছে তাকে। তাকবীর বলেছে কাউকে তার পছন্দ। এবার যদি তাজওয়ার দেওয়ানের ধারণা অনুযায়ী সে পছন্দ মিলে যায় তাহলে ভবিষ্যতে দারুণ কিছু হতে যাচ্ছে। ধন এবং ক্ষমতা একসাথে পাল্লা ধরে বৃদ্ধি পাবে। ভাবনার মধ্যে তাকবীর অন্দরে প্রবেশ করল। তাকবীর পেছনে ছিল রেয়ান। তাজওয়ার দেওয়ান দ্রুত তাকবীরের কাছে ছুটে এসে উদ্ধত স্বরে প্রশ্ন ছুড়লেন, তোমার কাকে পছন্দ বীর? তাকবীর জানত সে খুব শীঘ্রই তাজওয়ার দেওয়ানের কাছে এমন প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে, কিন্তু তাজওয়ার দেওয়ান যে এতটা উত্তেজিত হয়ে পড়বে তা হয়তো ভাবেনি তাকবীর, তাই তো এমন হতভম্ব হয়ে গেল। তাৎক্ষণিক প্রস্তুতের বিপরীতে তাকবীর মুখে বিস্ময় মিশ্রিত হতবাক ভঙ্গিতে দেখে তাজওয়ার দেওয়ান ফের বলল, তুমি কাকে পছন্দ করো বীর? তাহলে কি আমি ভাবছি সেটাই? তাকবীর মিশ্রিত কপালে ভাঁজ পড়ল, কিন্তু পরক্ষণেই সে ভাঁজ মিলিয়ে গিয়ে আশ্চর্য বিমূঢ় হয়ে পড়ল তাজওয়ার দেওয়ানের কথায়। আমি জানতাম আমার ছেলের রুচি সবচেয়ে সেরা। আমি আজই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি। রিয়ান পিট করে তাজওয়ার দেওয়ানের দিকে তাকিয়ে আছে। তার বিজ্ঞদৃষ্টি বলতে সে কিছু একটা আঁচ করতে পারছে। তাকবীর বাবার দিকে প্রশ্ন বিহব্বর চোখে তাকিয়ে বলল, আপনি কি বলছেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাজওয়ার দেওয়ান গাল ভরে হাসলেন। আড়ম্বরে হাসতে হাসতে ছেলের কাঁধে হাত রেখে গর্বের সাথে বললেন, আমি জানতাম তুমি একদিন ঠিকই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে পছন্দ করবে। মেয়েটা অনেক দিন ধরে তোমাকে পছন্দ করে। এবার তাহলে মন্ত্রী মশাই এর সাথে আলাপ আলোচনা পর্ব সেরে ফেলি, কি বলো? বলে হাস্যোজ্জ্বল মুখে তাজওয়ার দেওয়ান বাসার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু নিমেষেই তার উজ্জ্বল মুখশ্রী স্নান হয়ে যায় তাকবীরের দৃঢ় কণ্ঠে, আমার পছন্দ অন্য কেউ আব্বা। তাজওয়ার দেওয়ার পেছনে ঘুরলেন, কপাল কুঁচকে জানতে চাইলেন, কে সে? তাহলে কি আইডিপির মেয়ে? না আব্বা। রেলওয়ে মন্ত্রীর ভাগ্নি? না। তাজওয়ার দেওয়ান কপালে এবার চিন্তার ভাঁজ সুস্পষ্ট হয়ে উঠল। গম্ভীর হয় তার কণ্ঠস্বর, তাহলে কে? কি নাম মেয়ের? নাম? সেই মেয়ে, সেই মানবী। এহেন ছোট ছোট প্রশ্নগুলোর উত্তরে তাকবীরের অধরে দোলা দিল এক চিলতে আলোড়ন। হিমস্পর্শী শিহরণ বয়ে যায় কোমল হৃদয়ের অলিগলিতে। মিনিস্টার সাহেবের হৃদয় মঞ্জিলে স্বৈরাচারীর মতো জোরপূর্বক স্থন দখল করা মেয়েটির পদ্মকোমল মুখমায়া চোখের পর্দায় তুলে ধরে সে অনমনে বলে উঠল, এলোকেশী। তার নাম এলোকেশী। মানে কি? কি পরিচয় তার? তাজওয়ার দেওয়ান বজ্রগম্ভীর কণ্ঠে তাকবীর হুঁশ ফিরে পেল। তাকবীর এবার সরাসরি তাকালো তাজওয়ার দেওয়ানের মুখে, অতঃপর নির্ভীক দ্বিধাহীন কণ্ঠে বলে উঠল, ওর কোনো পরিচয় নেই, ও এতিম। কোথায় থাকে? করাইর বস্তিতে। কি? তাজওয়ার দেওয়ান ক্ষুব্ধ কণ্ঠে সুতীব্র চিৎকারে কেঁপে উঠল রেয়ান। অপ্রতিষ্ঠিত আকন্তন রেয়ান কম্পিত চোখে পাতা তুলে তাকালো তাকবীরের দিকে। তাকবীর নির্ভীক কঠিন মুখে তাজওয়ার দেওয়ানের দিকে তাকিয়ে আছে। তাজওয়ার দেওয়ান কেড়ে আসলেন তাকবীরের দিকে, রাগে গজগজ করতে করতে চিরবির উঠলেন, শেষ পর্যন্ত কিনা একটা ছোট জাতের মেয়েকে পছন্দ করেছ? লোকে জানলে সমাজে মুখ দেখাতে পারবে একজন মিনিস্টার হয়ে বস্তির মেয়ের প্রেমে পড়েছ? তাকবীর অন্তত শান্ত গলায় বলল। তাকবীর দেওয়ান ভালোবাসার ক্ষেত্রে মোটেও সমাজের পরোয়া করে না আব্বা। তাজওয়ার দেওয়ার ফের চিৎকার করে উঠল, তুমি না করলেও আমি করি। আই ডোন্ট কেয়ার। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে আব্বা। তাকবীর এমন দৃঢ়কণ্ঠ ও সুস্পষ্ট জবাবে বিমোহর হয়ে গেলেন তাজওয়ার দেওয়ান। কিছুক্ষণ চুপ থেকে আশ্চর্য চিত্তে বললেন, একটা ছোট জাতের মেয়েকে তুমি দেওয়ান মঞ্জিলে তুলতে চাইছো? তাকবীর আর্দ্রস্বরে বলল, আমিও তো কালো আব্বা, চাঁদের গায়ে দাগ থাকে। ও ছোট ঘরের মেয়ে, এটা যদি ওর দাগ হয়ে থাকে তাহলে আমারও তো দাগ আছে, কারণ আমি ধনী হয়েও কালো। গায়ের রঙের সাথে তুমি ছোট জাতের তুলনা করো না বীর। তুমি শ্যামবর্ণের হয়েও হাজারো মেয়ের জন্য পাগল তোমার জন্য। তাকবীর হাসল, গলা থেকে শালটা খুলে
রেয়ানের হাতে ভেতরের দিকে যেতে নির্ভর চিত্রে বলতো, আমার জন্য হাজারো মেয়ে পাগল হলেও আমি ওই ছোট জাতের মেয়ের জন্য পাগল আব্বা। ওই মেয়ে এই ঘরে উঠবে না, এটাই আমার শেষ কথা। তাকবীর থেমে দাঁড়ায়, পেছনে ঘুরে সরাসরি তাজওয়ার দেওয়ানের অগ্নিপত চোখ তাকিয়ে বলল, এই ঘরে না উঠলে ওই মেয়ে আমারই হবে, এজন্য আমাকে ঘর ছাড়তে হবে আব্বা। তাকবীরের জবাবের স্তব্ধ হয়ে গেল তাজওয়ার দেওয়ান। কিছুক্ষণ অবুঝ ভঙ্গিতে তাকিয়ে টকবকে কণ্ঠে বললেন, ওই মেয়ে কি কখনো তোমাকে ভালোবেসেছে? তাকবীর ফি চলে হেসে নাড়িয়ে বলল, ও তো জানেই না তাকবীর দেওয়ান নামের কেউ ওকে পাগলের মতো ভালোবাসে, অথচ এই পাগল প্রেমিক তার সাথে গোটা এক জীবন কাটানোর স্বপ্ন দেখে নিয়েছে। তার মানে ওই মেয়ে তোমাকে ভালোবাসে না? তাকবীর লম্বা শ্বাস টানল, পরপর কয়েকবার তপ্ত শ্বাস ফেলে দারুণভাবে হাসল, ঠোঁট জুড়ে দিবালোকের ন্যায় বিস্তর হাসি ফুটিয়ে বলল, বাস্তবে ভবিষ্যতে ও নিষ্পাপ একটা বাচ্চা আব্বা। ভালোবাসা শব্দটা ওর জন্য ভীতিকর, আমি ওকে কখনোই আতঙ্কে ফেলতে চাই না। হালালভাবে সরাসরি ওকে দেওয়ান মঞ্জিলের রানী করে আনতে চাই। তাজওয়ার দেওয়ান চিবুক ক্রমশ শক্ত হচ্ছে। তিনি যথাসম্ভব নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছেন। ওই বস্তির মেয়ে, তাকবীর স্পষ্ট জবাব, তবুও ভালোবাসি। ওই মেয়ে এতিম, তবুও ভালোবাসি। আমাদের জাতের না ওই মেয়ে, জাতের বাইরে গিয়ে ওকে ভালোবাসি। ওই মেয়ের জাত ধর্ম ঠিক নেই, এবার চিৎকার করে বললেন তাজওয়ার দেওয়ার। তার গর্জনের বিপরীতে এবার তাকবীর অমায়িক হেসে শান্ত গলায় বলল, ভালোবাসার একটাই ধর্ম, শুধু ভালোবাসা, আর আমি ভালোবাসি। তাজওয়ার দেওয়ান অস্পষ্ট তেজে বলল, পল্লী পাড়ার মেয়েরা কখনো ভালো হয় না। তাকবীর মাথা নত আবারও হাসল বাবার কথায়। পল্লী পাড়ার আশেপাশে থাকলেই যে খারাপ হয় যায় না, তা এই অধমকে কে বোঝাবে? কিন্তু 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 ক্ষীণ ক্ষণিকের মধ্যে উত্তপ্ত অগ্নি ও গিরির অগ্নোৎপাতের তাকবীরের কৃষ্ণ কালো চোখের তারাই জলজল করে উঠল। নীরের ঠান্ডা চিবুক কটমট ক্রোশ ঝামেলা বিছুর মটমট করে উঠল। আপাতত ক্ষোভে বজ্র মুঠো হয়ে এলো সুবলিত পুরুষ্ঠ হাত দুটো। শান্তভাবে লোকটা ক্রোধ নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করল। অনর্থ গ্রীবা বাঁকিয়ে টকবকে বলিষ্ঠ কণ্ঠে চাপা স্বরে টেনে আওড়ালো, আব্বা আব্বা আব্বা, আমি কিন্তু মানুষ ভালো না, আমারে খেপাবেন না আব্বা। খোদার কসম, আমি ভুলে যাব সব, ভুলে যাব, আমি ভুলে যাব রক্ত, ভুলে যাব কে আমার বাপ। তাকবীরের চাপা কণ্ঠের হুঙ্কারে তাজওয়ার দেওয়ারের বিমূর্ত দৃষ্টিজোড়া বিস্ফোরিত হলো। তিনি অবাক কণ্ঠে বললেন, একটা বেশ্যার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ক্রোধ সংবরণে চোখ বুজল তাকবীর। যথাসম্ভব নিজেকে সংযমে রেখে পরপর কয়েকবার ফোঁস করে ভারী নিঃশ্বাস ছেড়ে বজ্র গম্ভীর স্বরে বলল, প্রথমত ও বেশ্যা না আব্বা, দ্বিতীয়ত আমি যদি হয়েও থাকতো তাহলে আমি ভালোবাসার পর থেকে ও পবিত্র। বেশ্যা বলুন আর যাই বলুন, তাকবীর দেওয়ান তার ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, মরতেও পারে, মারতেও পারে। তাকবীরের কথায় স্তব্ধ হয়ে গেলেন তাজওয়ার দেওয়ান। তিনি আহত চোখে তাকান ছেলের দিকে। বরাবর করুণ দৃষ্টি দেখে বুকে ধাক্কা খেল তাকবীর। একই মনে পড়ে গেল এই আহত দৃষ্টির আড়ালে থাকা নৃশংস রূপটার কথা। তাকবীর খুব ভালো কারণেই চিনে নিজের বাপকে। এই লোক নিজের ক্ষমতা এবং সম্মান ধরে রাখার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে, তা সম্পর্কে তার চেয়ে ভালো আর কেউ অবগত নয়। এমন মানুষের সাথে জড়িয়ে যাওয়া বোকামি, এতে ক্ষতির আশঙ্কা থাকে। তাকবীর হঠাৎ করেই তাজওয়ার দেওয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রেয়ান চমকে উঠল। একজন ক্ষমতাধর মিনিস্টারকে এভাবে নত স্বীকার করে নিতে। তাকবীর বাবার পায়ে ধরে স্নান বদনে আর্দ্র স্বরে বলল, আব্বা, আমার এলোকেশিকে যে করেই হোক আমারে এনে দেন আব্বা। তাজওয়ার দেওয়ান সরে দাঁড়ালেন, কঠিন্য সোদা তেজি মুখে বলল, অসম্ভব। তাকবীর বলে উঠে দাঁড়ালো। এবার আর সমঝোতার যাওয়ার ধার ধরল না। সিঁড়ির দিকে যেতে যেতে বলল, শেষ তাকবীর দেওয়ানের বোঝাপড়া আপনার কাছে চেয়েছিলাম আব্বা, কিন্তু আপনি শোনেননি। এবার আমি সেভাবেই
আগাবো যেভাবে আগালে আপনার প্রয়োজন পড়বে না। কি বলতে চাচ্ছ তুমি? তাকবীর পেছনে না ঘুরেই বলল, এতিমেরও কিন্তু বিয়ে হয় আব্বা। বীর, চিৎকার করে উঠলেন তাজোয়ার দেওয়ান। তাকবীর থামল, পিছন ঘুরে সরাসরি তাজোয়ার দেওয়ানের চোখে চোখ রেখে রক্ত ছলকে ওঠা তীব্র বলিষ্ঠ কণ্ঠে বলল, আমি জিদের ভাত কুত্তা দিয়া খাওয়াইতে আব্বা, তবুও মুখে তুলি না। ক্রোধে চোয়াল কাঁপছে তাজোয়ার দেওয়ানের। আবেগে এসব বলছো তুমি? তাকবীর চোখে রৌদ্র তেজির আচকা অটুট রেখে বলল, আবেগের বয়স অনেক আগেই পেরিয়ে এসেছি, এখন বিবেকের বয়স। বিবেক বলছে বাঁচতে চাইলে মেয়েটাকে বিয়ে করব। তুই তাকবীর দেওয়ান হবি সব থেকে সুখী মানুষ। বলে হর্নিও ওপর চলে গেল তাকবীর। তাজওয়ার দেওয়ানের চোখে আগুন জ্বলে উঠল। তিনি আর এক মুহূর্তও দাঁড়ালো না, ডগডগে পায়ে কোথায় যেন গেলেন। রেওয়ান তাকবীরের পিছু পিছু গেল, শঙ্কিত কণ্ঠে বলল, বস, আপনার এই সিদ্ধান্ত যদি আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়? আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। তাকবীর উত্তরটা প্রতিবারের মতো হেসেই দিল। আমার এই সিদ্ধান্ত যদি আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি ধ্বংস হতে রাজি। কাল বিয়ে হচ্ছে, দ্যাটস ফাইনাল। রেয়ান চুপ হয়ে গেল। সেই মুহূর্তে কোনটা ঠিক তার মস্তিষ্কে তা ধরতে পারছে না। রেয়ানকে চুপ করে যেতে দেখে তাকবীর আবারও হাসল। হেসে আয়নার সামনে দাঁড়িয়ে কোকড়া চুলের ঝাঁকিয়ে বলল, আমাদের সাক্ষাৎকার ছিল 1 মিনিট 14 সেকেন্ডের। দূর থেকে যখন তাকে হাসতে দেখলাম, তখন তার হাসিতে যেন আমি আমার মৃত্যুর রূপকথা দেখেছিলাম। রেওয়ান আর কিছু না চলে সেখান থেকে চলে গেল। সবটা সে যেন আর এই লোকটার পাগলামি সম্পর্কেও জানে। 2 মাস যাবৎ এসব দেখছে সে। রেয়ান চলে যেতেই তাকবীর গান ধরল, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে পাগল করিছে। প্রেম এক বিস্ময়কর জিনিস, তার থেকেও রহস্যময় হলো মন। যে সে কখন কার কাছে গিয়ে আশ্রয় নেবে তা কেউ জানে না। না হলে তাকবীর দেওয়ানের মতো প্রভাবশালী মানুষ কিভাবে বস্তির এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে? আসলে অনুভূতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। থাকলে নিশ্চয়ই গত 2 মাসে তাকবীর নিজেকে সরিয়ে আনতে পারত, কিন্তু সে পারেনি। সে তো গিয়েছিল বিজরো নির্মাণের কাজে, ভবিষ্যতের মন্ত্রী হয়ে দায়িত্বশীল দৃষ্টিতে সব কিছু তদারক করতে। কে জানতো রোদের দহন এড়িয়ে গাছের ছায়ায় আশ্রয় নিতেই তার মনকে হারিয়ে ফেলতে হবে। কাশফুলে ঘেরা ঝোপের আড়ালে সে লুকিয়ে আছে এক রূপকুমারী, যার সৌন্দর্যের মুগ্ধ হয়ে 35 বছরের তাকবীর দেওয়ানের কঠিন হৃদয় মুহূর্তেই কেঁপে উঠবে। সমাজে বুক ফুলিয়ে চলা তাকবীর দেওয়ান, যাকে সবাই শক্তিশালী আর অভেদ্য ভেবে জানে, সে মানুষই প্রতি রাতে ছদ্মবেশে ছুটে যেত বস্তিতে শুধু একবার এক নজর সেই মেঘটিকে দেখার জন্য। দিনের পর দিন সভা মিছিল মিটিং শেষে তার ক্লান্ত শরীর নয়, বরং তৃষ্ণার্ত মন শান্তি খুঁজত কেবল ওর চোখে। ছুটে যেত তার কাছে, যার নাম সে দিয়েছিল এলোকেশী। তারপর থেকে তাকবীর দেওয়ান আর দ্বিধান্বিতর ভোগেনি। সব কিছুর ঊর্ধ্বে সে তার ভালোবাসাকে স্থান দিয়েছে। পরিকল্পনা করেছে নির্বাচনের ব্যস্ততা শেষ হলেই বাবা তাজওয়ার দেওয়ানের কাছে জানাবে তার ইচ্ছে। সে বিয়ে করবে তার এলোকেশীকে। মেয়েটি হোক গরিব, সে অর্থ দিয়ে ভরিয়ে দেবে। মেয়েটার হোক এতিম, সে তার ভালোবাসায় মরিয়ে নেবে। থাকুক বস্তিতে, সে তাকে দেবে তার হৃদয় মন্দিরের সর্বোচ্চ স্থান। সমাজ যদি বাজে কথা বলে, দরকার হলে সেই সমাজ ত্যাগ করবে সে। তবুও কোনোভাবে পারবে না তার এলোকেশীকে ছাড়তে। যদিও জানতো তাজওয়ার দেওয়ান সহজে মানবেন না, তবুও তাকবীর স্থির ভালোবাসা তার। অন্য মানা কি সে ভালোবাসার কোনো বাধা হতে পারে? তাই বাপকে একেবারেই পাশ কাটিয়ে তাকবীর দেওয়ান আজ নিজের বিয়ের কেনাকাটা নিজেই সারল। তাজওয়ার দেওয়ান কোনো অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটানোর আগেই সে তার এলোকেশীকে নিজের কাছে আনতে চায়। তাই আজই রওনা হবে
প্রিয়তমাকে আনতে শান্ত ভঙ্গিতে হাজির হবে এলোকেশীর দাদির সামনে। খুব নম্রভাবে বলবে তার নাতনির কোমল হাতটা চায় সে। শুরুতে হয়তো দাদি রাজি হবেন না, আপত্তি তুলবেন, কিন্তু তাকবীর দেওয়ান ধৈর্য হারাবে না। অবশেষে মমতা আর বিনয়ের সঙ্গে বোঝাবে, দরকার হলে পায়ে গিয়ে পড়বে। যতক্ষণ না দাদি মন গল ততক্ষণ অবিচল থাকবে। অবশেষে যখন সম্মতি মিলবে তখন সকলের অগোচরে নিঃশব্দে 3 বারের কবুলে এলোকেশীকে নিজের করে নেবে, চিরস্থায়ী বন্ধনে বাঁধবে। পরিকল্পনা অনুযায়ী রাত 11টায় বস্তিতে পৌঁছালো তাকবীর। আজ গায়ে নতুন সাদা পাঞ্জাবি। গাড়িটা খানিক দূরে রেখে হাতে লাল বেনারসের ব্যাগ নিয়ে যখন ভেতরে পা রাখল তখন বস্তির অদ্ভুতভাবে নীরব। প্রতি রাতে সে সময় ছদ্মবেশে সে এখানে এসেছে গত 2 মাস ধরে, কিন্তু এখনও এমন ভৌতিক নিস্তব্ধতা টের পায়নি। আজ কেমন গা ছমছম শূন্যতা ছড়িয়ে আছে চারিদিকে। এতক্ষণে এত কিছু না ভেবে এগোতে থাকলো তাকবীর। ঠোঁটে অনাবরত পূর্ণতার আভাস আর বিজয়ের ঝিলিক, কিন্তু মুহূর্তেই সব নিভে গেল। দূরে তাকিয়ে দেখল তার এলোকেশীর ছোট ছনের ঘরটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের আছে অন্ধকার লালচে হয়ে উঠেছে চারপাশ। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাজওয়ার দেওয়ান আর চারিদিকে তার গার্ডরা ঘিরে ধরেছে পুরো এলাকা। তাজওয়ার দেওয়ান পিছনে ফিরে দাঁড়ালেন। তাকবীর যন্ত্রণায় ভাঁজে মুখের দিকে তাকিয়ে বিদঘুটে হাসি ছুড়ে দিলেন, বললেন, ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিল। তাজওয়ার দেওয়ানের শব্দে হঠাৎ যেন প্রাণ ফিরে এলো তাকবীরের দেহে। জ্বালা আর শোকে কাঁপতে কাঁপতে হঠাৎ তাকবীর চিৎকার করে উঠল, আব্বা রে, তুই কি করলি রে আব্বা! হাত থাকা লাল বেনারসির ব্যাগটা মাটিতে ছুঁড়ে ফেলে একদমে আগুনের দিকে ছুটল তাকবীর আর বুফ ফাটা আর্তনাদ ডাকলো, আমার এলোকেশী, আমার এলোকেশী! তাজওয়ার দেওয়ান ঝাঁপিয়ে গিয়ে পাগল প্রায় ছেলেকে ঝাপটে ধরলেন। তাকবীর পাঞ্জাবির কলার খামছে ধরে ফুঁপিয়ে উঠল ভাঙা গলায়, আমি আপনার ইজ্জতে হাত দিয়েছি, আপনাকেই মেরে ফেলতেন আব্বা। ও তো ছিল নিষ্পাপ। আরে বেচারি তো জানতোই না আমি ওকে ভালোবাসি। কেন এভাবে শেষ করলেন ওকে? কেন এভাবে শেষ করলেন আমাকে? তাজওয়ার দেওয়ান ছেলের কাঁধে শক্ত করে ধরলেন। সমাজ এটা কখনো মেনে নিত না তাকবীর, তুমি এর চেয়ে ভালো ডিজার্ভ করো। তাকবীরের কণ্ঠে যেন অচেতন হয়ে ভেঙে পড়ল। বুকের ভেতর কেউ যেন কাঁটা ঢুকিয়ে দিয়েছে। নিঃশ্বাস টেনে উঠতেই যেন কিছু ভেঙে যাচ্ছে। চোখের সাদা অংশের রক্তক্ষরণ শুরু হয়েছে। সে আবার চিৎকার করে বলল, আমি তাকবীর দেওয়ান মরে যাব, তবুও এলোকেশী ছাড়া এ জীবন আর কাউকে স্থান দেব না। পাগলামো করবে না। কিন্তু তাকবীর এবার সত্যি সত্যি পাগলের মতো আচরণ শুরু করলো। সে পাগলের মতো আগুনের দিকে ছুটে চলল। তাজওয়ার দেওয়ান ইশারায় গার্ডরা ঝাঁপিয়ে পড়ল, তাকবীরকে ঝাপটে ধরল। ঘরের ভেতর দাউ দাউ করে আগুন লেগে আছে। লাল কমলা আলো ছড়িয়ে পড়ে প্রত্যেক মুখে। তাকবীর আকাশের দিকে তাকে চিৎকার করে ওর কণ্ঠনালীর তল থেকে আর্তনাদ ফুটিয়ে তুলল, খোদা রে, মেঘ দে খোদা, মেঘ দে খোদা, আমার এলোকেশীকে বাঁচা খোদা, আমি মরে যাব খোদা, আমি মরে যাব, তোর কসম খোদা। তাকবীর দেওয়ানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, অথচ আকাশে এক ফোঁটাও বর্ষণ করছে না। এ যেন আজকের পৃথিবীর সবচেয়ে বড় অভাব, পানির অভাব। ওদিকে আগুনের লেলিহান শিখা সব কিছু গ্রাস করে নিচ্ছে। এদিকে তাকবীরের নিজের মনে হচ্ছে যে সে পাগল হয়ে যাচ্ছে। চারপাশের মানুষ তাকে থামাতে চাচ্ছে, ধস্তাধস্তি করছে, কিন্তু এতজন মিলেও কাউকে আটকাতে পারছে না। তার স্ত্রী করা পাঞ্জাবি কুঁচকে গেছে, চোখে দুটো রক্ত জ্বালা হয়ে ছিঁড়ে মাটিতে পড়ছে। তাকবীর দেওয়ান ছুটে যাচ্ছে মৃত্যুর দিকে, পাগলের মতো প্রলাপ করছে, আর্তনাদ এর মতো চিৎকার করে কাঁদছে ছোট শিশুর মতো। অথচ সমাজের কিছু নারীরা বলে পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না, তাদের ভালোবাসা মিথ্যা, তারা নাকি শুধু কাঁদাতে জানে। তারা কি কখনো তাকবীর দেওয়ানকে দেখেছে, যে লোকটা ভালোবাসে না পেয়েও এভাবে ভালোবেসে গেছে, এমন ভালোবাসায় ডুবে গেছে যে আজ সে মৃত্যুকেও আলিঙ্গন করতে ছুটে যাচ্ছে?
তাকবীর তাজোয়ারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাজোয়ার সরে দাঁড়িয়ে রইলেন, তার চোখে বিস্ময়ের অপ্রকাশ্য জোয়ার। তিনি ভাবতেই পারছেন না তার ছেলে একটা মেয়ের জন্য এতটা পাগল। এত বড় ছেলে কি একটা মেয়ের জন্য এভাবে কাঁদে? তাকবীরের চোখের কাছে সব কিছু ঝাপসা হয়ে আছে, কেবল একটা নাম বাজছে কানে, এলোকেশী। তাকবীর নিজেকে ছাড়তে না পেরে অসহায়ের মতো আকাশের দিকে চেয়ে আঝারি করে বলতে থাকে, ইয়া রব, যদি আমার জীবনে আমি একটাও পুণ্যের কাজ করে থাকি তাহলে তার বিনিময়ে হলেও আজ আমার এলোকেশীকে বাঁচিয়ে দাও রব। আমি সারা জীবন তোমার গোলামি করমু খোদা। ইয়া খোদা, সারা দে রে খোদা। আমার ডাকে কি তোমার আরশ কেঁপে উঠছে না? আমার এলোকেশীকে বাঁচাও খোদা, ওকে বাঁচাও, বৃষ্টি দাও খোদা। তাকবীর আকাশের দিকে তাকিয়ে বারবার চিৎকার করছে অসহায়ের মতো। গলা হাত বেঁধে ওঠা কণ্ঠস্তব্ধ, শোকে কাঁদছে, ছটফট করছে। প্রতিটি গণনিবাহী চিৎকারে কণ্ঠনালীর রথগুলো ফুলে উঠছে, তবুও সাহায্য আসে না। হাওয়াও ভেসে আসে শুধু তার নিঃশ্বাস আর ভেঙে পড়া শব্দগুলোর। তাকবীর কিছুই বুঝতে পারছে না যে সে কি করবে। সামান্য আগুনের লেলিহান সবটাই গ্রাস করে ফেলেছে। ভেতরে তার এলোকেশী, এদিকে সে বন্দী। চারজন তার পা জোরে আঁকড়ে ধরেছে, 6 জন শক্ত করে হাত শরীর চেপে ধরেছে। সে কি করে বাঁচিয়ে আনবে তার এলোকেশীকে? তাদের সংসার হয়নি, কি তাদের নির্মম ভাগ্য। তাকবীর আবারও তাজোয়ার দেওয়ানের দিকে তাকালো, চোখে অশ্রু, কণ্ঠে ভাঙা অভিমান। কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আজকে আপনি আমাকে সারা জীবনের জন্য হারালেন। নিজের অহংকার রাখতে গিয়ে আপনি আপনারই ছেলেকে মেরে ফেললেন। আপনি সন্তানের খুনি আব্বা, আপনি আমার খুনি। তাজোয়ার দেওয়ান শুধুমাত্র শুকনো ঢেকের দিলেন, চোখের নীরব বিস্ময়। তবুও তার মুখে ভাষা বের হলো না, শুধু গার্ডদের দিকে শক্ত করে বললেন, ওকে আরো শক্তভাবে ধরে রাখুন। আমার জানের কসম আব্বা, আমারে ছাড়ুন। কিন্তু কেউ তাকে ছাড়ল না। তাকবীর পায়ের নিচ থেকে ধরে শক্তি ছাড়লেন। রক্ত চলাচল থমকে যাচ্ছিল, বুকের ভেতর অস্থিরভাবে ধুকপুক করছে। আগুন থেকে দূরে থাকলেও মনে হচ্ছে তার মাংস নিজেই জ্বলে উঠবে। হঠাৎ সে দেখল তার হাতের ওপর আগুন। তাকবীর সেই আগুনের দিকে চোখ রেখে চিৎকার করে অনবরত আহাজারি করতে শুরু করলো, মৃত্যু শরীর নিয়ে আপনি কিছুই করতে পারবেন না আব্বা। আমার এলোকেশীর গায়ে আগুন লেগে গেলে সঙ্গে সঙ্গে আমার আত্মাও মরবে। আত্মাহীন মৃত্যু দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আব্বা। আমাকে ছেড়ে দিন, আমার রবের দোহাই লাগে আব্বা। আমি বাঁচতাম না আব্বা, সত্যি আমি বাঁচতাম না রে বাপ। আমার খোদার কসম, আমারে ছাইড়া দে। মাইয়াটার কোমল শরীর জ্বলে যাচ্ছে, অথচ ওই শরীরের প্রতিটি কোণ আমার ভালোবাসার রঙে রঙিন হওয়ার কথা ছিল। এত পাষাণ হইস না রে বাপ। বাচ্চা থাকতে ছেলের খাটিয়া কাঁধে নেওয়া এত সহজ না। এটাই এক জনমে আমাকে এভাবে মারিস না। দেখ বাপ, দেখ আমার ভেতরটা ফাইটটা যাচ্ছে। বাপ হয়ে কেন বুঝতেছিস না রে? আমার খোদার দেহ লাগে, এদের বল আমারে ছেড়ে দিতে। এই এক জনমে তাকবীর দেওয়ান হব শুধু এলোকেশীরই। ওপরে খোদা, নিচে তোর সাক্ষী রেখে কইতাছি, আমি তাকবীর দেওয়ান মইরা গেলেও এলোকেশী ছাড়া বাঁচুম না। আমারে ছাইরা দেন আব্বা। তাজোয়ার দেওয়ানের চোখে অজান্তেই ভরে উঠল। এমন ছেলে বুঝি এমন পাগলামি মানায়? এ ছেলের এসব কি বলছে? তার এভাবে কাঁদছে কেন? দেশে কি মেয়ের অভাব থাকলেও একটা মিনিস্টারের জন্য কখনোই মেয়ের অভাব হবে না। তাজোয়ার দেওয়ানের বুক ভারী হয়ে উঠল। সে ছেলের চোখে তাকাতে পারছে না। দৃষ্টি ফিরিয়ে নিলেন তিনি। আব্বা, ওই ঘরে আমার স্বপ্ন পুড়ছে। ওই ঘরে আপনার ছেলের হায়াত এসে থমকে দাঁড়িয়েছে। ওই ঘরে তাকবীর দেওয়ানের আত্মার মৃত্যু হচ্ছে। বাবা নিজেকে ধরে রাখতে পারলেন না। তাজোয়ার দেওয়ান, তার চোখে লুকানো অশ্রু বেরিয়ে এলো।
ফিরে গার্ডদের ইশারায় বলল ছেড়ে দিতে। গার্ডরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাজওয়ার দেওয়ানের কাপা কণ্ঠে চিৎকার করলো, কুত্তার বাচ্চারা ছাড়, আমার ছেলে বাঁচবে না। গার্ডরা ছেড়ে দিল তাকবীর আর কোনো দিকে না তাকালো, পাগলের মতো ছুটে গেল আগুনের দিকে। চারপাশ জ্বলে উঠেছে, আগুনের গর্জন বুকে ধাক্কা দিল, তবুও তাকবীর থামল না। যেতে যেতে একটাই কথা উচ্চারণ করলো, আমার জন্য নিজেকে আর কিছুক্ষণ বাঁচিয়ে রাখো এলোকেশী, আমি আসছি। লোকটার চোখে অশ্রু, মুখে অচিন্তিত অস্থিরতা। আগুনের মাঝখানেও তৃষ্ণার্ত হৃদয় একটাই লক্ষ্য খুঁজে যাচ্ছে, শুধুই তার এলোকেশী। এই মুহূর্তে পৃথিবীর সব ভয়, সব ব্যথা, সবই তার জন্য অপ্রয়োজনীয়। এলোকেশী শুধু তাকবীর দেওয়ানের জীবনের একমাত্র আলো। কোনো কিছুই পরোয়া না করে এক সাধারণ সপ্তদশীর জন্য মিনিস্টার তাকবীর দেওয়ান ঝাঁপিয়ে পড়ল আগুনে। 2 কক্ষের পুরো ঘরে ধ্বংসকারী আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। তাপ এত প্রবল যে চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। তাকবীরকে আগুনে ঝাঁপ দিতে দেখে তাজওয়ার দেওয়ান বুক চেপে ধরে মাটিতে ধরে পড়ল। আগুনের তাপ ত্বক ছোঁয়াতেই তাকবীর চোখ মুখ কুঁচকে গেল, কিন্তু পরক্ষণেই এলোকেশীর হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল চোখের সামনে। মুহূর্তেই সকল যন্ত্রণা মুহূর্তে ভুলে গেল তাকবীর। সে কিছু ছুটে গেল ভিতরে। আগুনের ছুটে গেলে দেখতে পেল বয়স্ক মানুষটাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আগুন ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছে। তাকবীর ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসলো ওনার সামনে। পালস চেক করে দেখল মৃত। তাকবীর পুরো মাথা যেন আওলা হয়ে গেল। পাগলের মতো সে খুঁজতে থাকে এলোকেশীকে, উন্মাদের মতো আগুনের মধ্যে ছুটে আর ডাকছে, কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে সে পৌঁছালো পাশের ঘরে। মেঝের দিকে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো নির্জীব। শরীরে আর অস্থিরতা নেই, বুকের ভেতর আর কিছুই ছিঁড়ে যাচ্ছে না, কারণ তার এলোকেশী তার সামনে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। মাথার কাছে থাকা হাত জ্বলছে আগুনে। তাকবীর স্তব্ধ হয়ে সে ভয়ঙ্কর দৃশ্য দিকে তাকিয়ে থাকে। তার শরীরে যেন মাটির দিকে টানছে, কিন্তু এবার আর কান্না নেই। সব কান্না, কষ্ট, ব্যথা হঠাৎ করেই মিলিয়ে গেছে কোথাও। নিঃশব্দের মধ্যে তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হঠাৎ পাশের ঘরের চাল ভেঙে পড়ল। অদৃশ্য কোনো শক্তি তাকবীরকে টেনে নিয়ে এলো তার এলোকেশীর সামনে। রক্তাক্ত পূর্ণ মুখে সে নিথুর শরীরটির কাছে বসে রইল কিছুক্ষণ চুপচাপ, শান্তি মূর্তির মতো। সে অস্থিরভাবে পা নাড়াচ্ছে, অনবরত ঢোক গিলছে, বড় বড় করে শ্বাস ফেলছে। এবার একা একাই গুনগুন করে কি যেন বলছে, কিন্তু হঠাৎ বুক ফেটে আর্তনাদ বেরিয়ে এলো। মেয়েটার নিথর শরীরের বুকের সঙ্গে চেপে ধরে গণনারীর চিৎকার তুলে তাকবীর দেওয়ান, সমাজ জিতে গেল, জিতে গেল পরিবার, শুধু হেরে গেল আমার ভালোবাসা। আমি হারিয়ে ফেলেছি আমার ভালোবাসা। তুমি এলোকেশী কেন আমার হলে না? বলো না, প্রেম কি অভিশাপ, নাকি আমার ভালোবাসাটাই অভিশাপ? ও এলোকেশী, এলোকেশী গো, তোমার তো আমার হওয়ার কথা ছিল। কিভাবে পারলে আমাকে ছেড়ে চলে যেতে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? বলো না গো এলোকেশী। এটা তো কথা ছিল না, আমার সাজানো স্বপ্ন এমনটা ছিল না, দুঃস্বপ্নেও ছিল না। তাহলে এমনটা কেন? এসব কি? কেন তুমি কেন চলে গেলে বলো? চলেই যখন যাবে তাহলে চলে যাওয়ার আগে শিখিয়ে গেলে না কেন আমাকে? কিভাবে বাঁচবো আমি তোমাকে ছাড়া? কেন আমার আগে চলে গেলে? তোমার লাশের খাটিয়া কাঁধে তোলার কোনো অধিকার তো আমার নেই। এই সমাজ, এই পাক্ষিক প্রেমের কোনো স্বীকৃতি নেই। কেন পরিচয়ে আমি তোমার কবরের পাশে গিয়ে কাঁদবো না এলোকেশী? দুনিয়ার মতো তুমি পাষাণ হলে, আল্লাহ আর আমার আব্বার মতো তুমিও কি পাষাণ হয়ে গেলে? ওদের সাথে হাত মিলিয়েছ না? আচ্ছা, অনেক হয়েছে, আর না। এবার তুমি নিঃশ্বাস নাও এলোকেশী। দেখো দেখো, আমি দম বন্ধ হয়ে আছে আমার, ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। প্লিজ তুমি ওঠো এলোকেশী, এখনই আমি মরতে চাই না। আমার ওপর অনেক দায়িত্ব আছে, জনগণের সেবা করতে হবে। অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে সুখের আশায়। তুমি ওঠো তো। এখন কি কেউ ঘুমায়? আমি বেশি বাচ্চামি করছো কিন্তু, ওঠো। আর ঘুমাতে হবে না, আজকে রাতটা আমাদের জন্য খুব স্পেশাল। এ রাতে কেউ ঘুমায় না। পাগলটাকে যে বোঝাবে, ঘুমন্ত মানুষ উঠে পড়ল। মৃত্যুরা
কখনোই ওঠে না। একা এটা যে বোঝাবে এই পাগলকে, কে শোনাবে তাকে? বেরিয়ে যা, এখনই সবটা ঝলসে যাবে। সে তা শুনতে পেল না। সে শুধু একা একাই কাঁদে, একা একাই ছটফট করে, একা একাই মৃত শরীরের চুমু খায়। তা ফিসফিস করে বলে, তোমাকে আমার বউ করা হলো না গো এলোকেশী। তাকবীর কান্না ফুরিয়ে আসে যখন বুঝতে পারে ওপরের চাল যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। সে আর কাঁদল না। সময় নিয়ে মেয়েটাকে মুখের দিকে তাকিয়ে বলল, কপালে দীর্ঘ চুম্বন এঁকে দিল। কানের পাশে গিয়ে ফিসফিস করে বলল, পরপারে খোদার কাছে থেকে আবার আমাকে মিলন চেয়েও না এলোকেশী। আশা করছি খোদা দ্বিতীয়বার ফিরিয়ে দেবেন না। অতঃপর চুপচাপ নিস্তেজ বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। ঠিক তখনই চাল ভেঙে পড়ল। তাকবীর চেয়েছিল পূর্ণতা, কিন্তু তার হাতে ছিল না পূর্ণতা। তাকবীরের ছিল অন্য কিছু। তাই তো মুহূর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়ল। আগুনে পুড়ে ছাই হওয়ার আগেই ফিস ফিস শোনা গেল, তারপর তোমার সাথে জীবন দিলাম, তবুও এই মনটা আর কাউকে দিলাম না। সমাপ্ত। সম্পূর্ণ কাল্পনিক।